এর আগের পাঠ্যসূচিতে বায়ুমণ্ডল সম্পর্কে এবং সমুদ্র স্রোত সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছি এবং এটা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় সমুদ্র স্রোতের মধ্যে অনেক পার্থক্য হয়। এই পার্থক্যের কারণগুলো এবার আমরা এই পর্বে আলোচনা করব। যেমন পৃথিবীর এই সমুদ্র স্রোতের কারণগুলোকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপত্তির কারণ, কারণ কিভাবে সমুদ্র স্রোত উৎপত্তি হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে তার দিক পরিবর্তনের কারণ। উৎপত্তির কারণ এবং দিক পরিবর্তনের কারণ। উৎপত্তির কারণ আগেই বলেছি যে আমরা আগের পাঠে আমরা দেখেছি যে সমুদ্র স্রোতের উৎপত্তির প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্রের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তার ঘর্ষণজনিত বলের জন্য সমুদ্র স্রোত উৎপত্তি হয়, অর্থাৎ সমুদ্রের জল গতিশীল হয়। তাহলে আমরা যদি পৃথিবীর দুটো মানচিত্রকে পাশাপাশি দেখি, একটা হচ্ছে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের সঙ্গে, বিশেষত নিয়ত বায়ুর সঙ্গে আমাদের সমুদ্র স্রোতের দিক এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমরা দুটো যদি চার্ট পাশাপাশি রাখি, একটা হচ্ছে বায়ু প্রবাহের চার্ট আর একটি হচ্ছে পৃথিবীর মূল যে সমুদ্র স্রোতগুলো তাদের চার্ট, তাদের এর মধ্যে সম্পর্ক খুব সুস্পষ্টভাবে বোঝা যাবে। এখানে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখার দুপাশে রয়েছে। এই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রভাবিত হচ্ছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দ্বারা। তারপরে এখানে যদি আরো উচ্চ অক্ষাংশে যাই, যেখানে উপসাগরের স্রোত আস্তে আস্তে উত্তর আটলান্টিক স্রোতে পরিণত হচ্ছে এবং ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, সেখানে দেখা যাবে পশ্চিমা বায়ুর প্রভাব এর উপরে খুব বেশিভাবে পড়েছে। অর্থাৎ যেন মনে হচ্ছে পশ্চিমা বায়ুই এই স্রোতকে পশ্চিম থেকে পূর্ব দিকে টেনে নিয়ে যাচ্ছে। আবার এই উত্তর পূর্ব আয়ন দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর নিরক্ষীয় স্রোতকে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। এবং মেরু বায়ুর ক্ষেত্রেও সেরকম হয়। ইয়েতে আমরা মৌসুমী বায়ুর ক্ষেত্রে ভারত মহাসাগরে হচ্ছে মৌসুমী বায়ুর সবচেয়ে বেশি প্রভাব। মৌসুমী বায়ুতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ঋতুভেদে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের স্রোত তখন দক্ষিণ পশ্চিম থেকে উপকূল বরাবর উত্তর পূর্ব দিকে যায়। আবার শীতকালে একেবারে বিপরীতমুখী এর স্রোত হয়, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব উপকূল থেকে আস্তে আস্তে এটা দক্ষিণ এবং পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহ হচ্ছে একটি প্রধান আমাদের শক্তি যে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। এবং আমরা আগেই বলেছি, আগের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে বলেছি যে বায়ুর গতিবেগ কিন্তু সমুদ্র স্রোতকে যতখানি বায়ুর গতিবেগ ঠিক ততখানি কিন্তু সমুদ্র স্রোতের গতিবেগ হয় না। বায়ুর মাত্র 2 থেকে 4 দশমিক শক্তি সমুদ্র স্রোত উৎপত্তিতে সাহায্য করে। অর্থাৎ যদি বায়ুর গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টায় হয়, সেখানে সমুদ্র স্রোতের গতিবেগ কেবলমাত্র 1 থেকে 2 কিমি প্রতি ঘন্টায় হবে। তাহলে বায়ু প্রবাহ 3টে নিহত বায়ুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে সমুদ্র স্রোতকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরপরে আসছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতি বা আবর্তনের জন্য আমরা দুটি শক্তি উৎপন্ন হয়। একটি হচ্ছে পৃথিবী প্রবল বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, নিরক্ষরেখায় এই গতিবেগ 1660 কিমি প্রতি ঘন্টা। এই
1660 কিলোমিটার প্রতি ঘন্টায় যে ঘুরছে, এই প্রবল ইয়ের জন্য, গতির জন্য এখানে দুটি শক্তি উৎপন্ন হচ্ছে। একটি হচ্ছে কি শক্তি? একটি হচ্ছে কেন্দ্রাতিগ বল শক্তি, কেন্দ্রাতিগ বল উৎপন্ন হচ্ছে, যা কেন্দ্র বহির্মুখী বলও আমরা বলতে পারি, যেটা কেন্দ্র থেকে সমস্ত ভূপৃষ্ঠের সব জিনিসকে ছিটকে ফেলে দিতে চাইছে। এটা কেন্দ্রাতিগ বল বা কেন্দ্র বহির্মুখী বল। কিন্তু আমরা পড়ে যাচ্ছি না কেন? তার প্রধান কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ। আচ্ছা, এইটি পৃথিবীর আবর্তন গতির একটা থেকে উদ্ভূত একটা বল। আর একটি বল হচ্ছে গতি বিক্ষেপকারী বল, যেটাকে কোরিওলিস ফোর্স বলে। ওইটি কিন্তু কেন্দ্রাতিগ বল এবং কোরিওলিস বল কিন্তু আলাদা। কেন্দ্রাতিগ বল আমরা কোথায় পাই? আমরা যদি নাগরদোলায় চলো, নাগরদোলায় যখন বনবন করে ঘোরে তখন তোমরা অনুভব করো তোমরা ছিটকে বাইরে পড়ে যাবে, সেটা হচ্ছে কেন্দ্রাতিগ বল। এই কেন্দ্রাতিগ বল আমরা পরবর্তীকালে যখন জোয়ার ভাটা পড়বো, জোয়ার ভাটাতে আমরা এই কেন্দ্রাতিগ বলের প্রভাব দেখতে পাবো। আর গতি বিক্ষেপকারী বল হচ্ছে কোরিওলিস বল, যাকে ফেরল সূত্রাকারে উপস্থাপিত করেছেন। এই বলের জন্য এই বল নিরক্ষরেখায় একেবারে শূন্য, খুব কম, মিনিমাম। আর যতই নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে যাওয়া যায় দুই মেরুর দিকে, এই বল আস্তে আস্তে, এই গতি বিক্ষেপকারী বল আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্যই দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব আয়ন বায়ু থেকেও পশ্চিমা বায়ু, অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমা বায়ুর গতি বিক্ষেপ বেশি, এবং এটা প্রায় এটা পশ্চিম থেকে, এই বায়ু প্রভাবে পূর্ব থেকে প্রায় সরাসরি পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে পৃথিবীর আবর্তনে দুটি বলের কথা আমরা পড়লাম। এরপরে হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। সমুদ্র জলের উষ্ণতার তারতম্য হবে, কারণ আমরা জানি নিরক্ষরেখার সর্বাধিক উষ্ণ এবং দুই মেরু আস্তে আস্তে দুই মেরুর দিকে উষ্ণতা কমে গেছে। ফলে সমুদ্র স্রোতের ফলে উষ্ণতার তারতম্য হচ্ছে। আমরা এটা আগেই পড়েছি যে নিরক্ষরেখা থেকে সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত দুই মেরুর দিকে যাচ্ছে, এবং মেরুর থেকে যে শীতল স্রোত সেটি নিরক্ষরেখার দিকে আসছে। ফলে উষ্ণতার তারতম্যের সঙ্গে ঘনত্বের সম্পর্ক আছে, সমুদ্র জলের ঘনত্বের সম্পর্ক আছে, এবং সেই সঙ্গে সমুদ্র স্রোতেরও সম্পর্ক আছে। এর পরে আসছে সমুদ্র জলের লবণতা এবং ঘনত্বের পার্থক্য। সমুদ্র জলের লবণতা এবং ঘনত্বের পার্থক্য। সমুদ্র জল সর্বত্র কিন্তু একই লবণতা যুক্ত নয়। লবণতা আবার নির্ভর করে কিসের উপরে? বৃষ্টিপাতের উপরে এবং বাষ্পীভবনের এই যে বাজেট, যতখানি বৃষ্টিপাত হয় তার থেকে যদি বাষ্পীভবন বেশি হয় তাহলে সমুদ্রের জল লবণ বেশি হবে, এবং লবণতার সঙ্গে ঘনত্বের একটা নিবিড় সম্পর্ক আছে। কিন্তু সেই জন্যই দেখা যাচ্ছে দুটো হচ্ছে এদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই সমুদ্র জলের লবণতা যখন বেশি সমুদ্র জলের লবণতার থেকে কম লবণতাযুক্ত জলের দিকে জল প্রবাহিত হয়। যেমন আমরা দেখেছি ভূমধ্যসাগর আমাদের একটা এনক্লোজড সি, অর্থাৎ সেটা চারিদিকে স্থলভাগ দ্বারা আবৃত, নদীও খুব বেশি পড়েনি এবং কর্কটক্রান্তি রেখার কাছাকাছি, ফলে এখানে প্রবল বাষ্পীভবনের হার বেশি, বৃষ্টিপাত কম। এই কারণেই দেখা যাচ্ছে ভূমধ্যসাগরে লবণতা খুব বেশি। সেই জন্যই জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরের মধ্যে যে ছোট প্রণালী, যে প্রণালী দিয়ে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর যুক্ত আছে, এই প্রণালীতে ভূমধ্যসাগরের জল গতিশীল হয়ে আটলান্টিক সাগরের দিকে যায়, আবার আটলান্টিক সাগরের কম ঘনত্বযুক্ত জল ভূমধ্যসাগরে আসে। এবার আমাদের পরের পয়েন্ট, লবণতা, বরফের গলন, বৃষ্টিপাত এবং বাষ্পীভবন। আচ্ছা, আমরা এবার তিনটে জোন ভাগ করে, তিনটে অঞ্চল
ভাগ করে আমরা দেখব। মেরু অঞ্চলে সারা 9 মাস হচ্ছে বরফ ঢাকা থাকে, কেবলমাত্র স্প্রিং এবং গ্রীষ্মকাল, বসন্ত এবং গ্রীষ্মকালে বরফের গলন শুরু হয়। তখন বড় বড় হিমবাহের চাই এসে সুমেরু এবং কুমেরু সাগরে পড়ে এবং সেই অতিরিক্ত জল সমুদ্রের মিষ্টি জল এবং বড় হিমবাহের জল হচ্ছে মিষ্টি জল। এই জল যখন সমুদ্রে এসে পড়ে তাহলে জলের কি হয়ে যায়, জলের ঘনত্ব অনেকটাই কমে যায়। প্লাস মেরু অঞ্চলে কি হয়, বাষ্পীভবনের হার হচ্ছে কম, ফলে মিষ্টি জলের আধিক্য দেখা যায় এবং জলতল বিশেষত স্প্রিং এবং সামার অর্থাৎ বসন্ত এবং গ্রীষ্মকালে জলতল অনেকটাই উঁচু হয়ে থাকে নিম্ন অক্ষাংশের, তার নিচের দিকে দক্ষিণ অক্ষাংশের তুলনায়। ফলে সেই জল একদম উচ্চ তল থেকে নিম্ন তলের দিকে প্রবাহিত হয়। এইভাবে মেরু স্রোত, শীতল মেরু স্রোত আমাদের সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেটা যখন আরও দক্ষিণ অক্ষাংশের দক্ষিণ দিকে আসে তখন সেটি আস্তে আস্তে উষ্ণ জলের সংস্পর্শে এসে সেটি আস্তে আস্তে আরও অন্তঃস্রোত, উষ্ণ স্রোতের নিচে চলে যায় এবং অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। আবার দেখা যাচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি এবং বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে এবং বাষ্পীভবনের হার কম। আবার সেই জন্যই এখানে একটা কি হয়, এখানেও জল খুব হয়ে যায়, হালকা হয়ে যায় এবং স্রোতের সৃষ্টি হয়। আর মধ্য অক্ষাংশে অর্থাৎ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়যুক্ত অঞ্চলে বৃষ্টিপাত কম। এখানেই দেখা যায় পৃথিবীর সমস্ত মরুভূমিগুলো অবস্থিত এবং বাষ্পীভবনের হারও বেশি, ফলে এখানে স্রোত সেক্ষেত্রে তেমনভাবে উৎপন্ন হয় না, অর্থাৎ উৎপন্ন হয় কিন্তু সেটা খুব লোকাল, এটা স্থানীয়ভাবে এরা উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল থেকে নিম্ন ঘনত্বযুক্ত সমুদ্রের দিকে প্রবাহিত হয়, যেমন আমরা মেডিটেরিয়ানে বা ভূমধ্যসাগরে দেখলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি উৎপত্তিগত কারণ। তাহলে উৎপত্তিগত কারণের মধ্যে বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য, সমুদ্র জলে লবণতা ও ঘনত্বের পার্থক্য, এগুলো সবই কিন্তু পার্থক্য, এগুলো সবই হচ্ছে পার্থক্য। এই পার্থক্য থেকে সমুদ্র জলের উৎপত্তি এবং এখানে হচ্ছে বরফের গলন, বৃষ্টিপাত এবং বাষ্পীভবন, এর মধ্যে যে অক্ষাংশগত পার্থক্য দেখা যায় তার ফলেই কিন্তু সমুদ্র স্রোত প্রভাবিত হয়। এবার সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ। এই দিক পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কোরিওলিস বল, যেটা আমরা আগেই উল্লেখ করেছি। কোরিওলিস বলে যেমন বায়ু প্রবাহকে দিক পরিবর্তন করে, তেমনি উপকূলের সমুদ্র স্রোতেরও দিক পরিবর্তন করে। আদার দেন কোরিওলিস বল, অর্থাৎ কোরিওলিস বল ছাড়াও সমুদ্র স্রোত দিক পরিবর্তন করে। তার কারণ কি? এক হচ্ছে উপকূলের আকৃতি। সাধারণত আমরা দেখেছি সমুদ্র স্রোত উপকূলের সমান্তরালে প্রবাহিত হয়। সুতরাং উপকূল যেদিকে যেভাবে যাবে বিস্তৃত হবে সেইভাবেই উপকূলকে অনুসরণ করে সমুদ্র স্রোত প্রবাহিত হবে। আর এছাড়া দেখা যায় কি, এখানে আরেকটা পয়েন্ট সম্ভবত দিলে ভালো হয়, আমাদের মনে থাকবে, সেটা হচ্ছে স্রোতের গতিতে স্থলভাগে অবস্থান, অর্থাৎ স্রোত যেখান থেকে প্রবাহিত হচ্ছে তার সেই গতি মুখের মধ্যে যদি কোনো স্থলভাগ এসে পড়ে তাহলে স্রোত
কখনো দুটো ভাগে কখনো তিনটে ভাগে ভাগ হয়ে যায়। আমরা অনেক স্রোত যদি দেখি আমরা এখানে দেখব, এখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, এখানে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত এইখানে এসে এই ব্রাজিলের সাও রাকো অন্তরীপে বাধা পায়। সাও রাকো অন্তরীপে বাধা পেয়ে, অন্তরীপ মানে নিশ্চয়ই বুঝতে পারো যে স্থলভাগ যেখানে সমুদ্রের মধ্যে তীক্ষ্ণভাবে প্রবেশ করেছে। এখানে বাধা পেয়ে এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা নিচের দিকে ব্রাজিল স্রোত হিসেবে চলে এসছে, আরেকটি শাখা উত্তর দিকে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে নিরক্ষরেখা অতিক্রম করে এখানে গালফ অফ মেক্সিকো, এখানে উত্তর আমেরিকার মেক্সিকো উপসাগরের মধ্যে প্রবেশ করেছে। তাহলে এখানে এই সাও রাকো অন্তরীপ একটা ডিটারমিনিং ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ স্থলভাগ, যেখানে এই ভাগটিকে, এই স্রোতটিকে দু ভাগে বিভক্ত করে দিয়েছে। ঠিক এইভাবে দেখা যাচ্ছে এখানে দক্ষিণ আমেরিকার এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের এখানে কুমেরু স্রোতের একটা শাখা ঢুকে গিয়ে শীতল, এটা হচ্ছে কুমেরু সাগর, কুমেরু স্রোত সবসময় সুমেরু এবং কুমেরু স্রোত শীতল স্রোত হবে। তাহলে শীতল স্রোতে একটা শাখা ঢুকে গিয়ে ফকল্যান্ড এবং মূল দক্ষিণ আমেরিকার মধ্যে দিয়ে শীতল ফকল্যান্ড স্রোত তৈরি করেছে। সেই এরকমভাবে এরকম অনেক উদাহরণ দেখা যেতে পারে। তোমরা একটা দুটো উদাহরণ অবশ্যই মনে রাখবে, কারণ উদাহরণ ছাড়া কোনো বিষয়বস্তুকে এক্সপ্লেইন করা যায় না, এবং অথবা উদাহরণ দিয়ে কোনো বিষয়বস্তুকে খুব সহজেই ব্যাখ্যা করা যায়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে গতিপথে কোনো স্থলভাগের অবস্থান হলে, কোনো দ্বীপের অবস্থান হলে সেখানে সমুদ্র স্রোত বিভক্ত হয়ে যায়, কখনো কখনো তিনটে ভাগেও বিভক্ত হয়ে যায় স্থল উপকূলের আকৃতি অনুসারে। যেমন প্রশান্ত মহাসাগরে উষ্ণ পুরুষীয় স্রোত জাপানের দক্ষিণে এসে জাপান এবং এশিয়া মহাদেশের মূল যে ভূখণ্ড তার মাঝখান দিয়ে দুটো স্রোতে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, একটা জাপান স্রোত, একটা সুশিমা স্রোত। সেরকম আবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উপকূলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। একটা অস্ট্রেলিয়ার পাশ দিয়ে নিউ সাউথ ওয়েলস স্রোত হিসেবে আসছে, একটি উত্তর দিকে যাচ্ছে যেটা পরে পুরুষীয় স্রোতের সঙ্গে পুরুষীয় স্রোত নামে অভিহিত, আরেকটি শাখা, যদিও সেটি খুব প্রবল নয় তবু আরেকটি শাখা ইন্দোনেশিয়ার, অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের দক্ষিণ দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। তাহলে এইভাবে এরা সমুদ্র স্রোতের উপর প্রভাব বিস্তার করে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর প্রবাহর একেবারে 180 ডিগ্রি পরিবর্তন হয়, এবং এটা আমরা কোথায় দেখি? তা তোমরা ভারতের জলবায়ু পড়েছো, আমাদের মৌসুমী জলবায়ু যুক্ত অঞ্চলে দেখা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিকে গ্রীষ্মকালে প্রবাহিত হয়, এবং ভারতের প্রথমে কেরালায় আসে দক্ষিণ পশ্চিম, তারপর সমগ্র ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হয়, এবং এই সময় ভারত মহাসাগরের সমুদ্র স্রোত দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বের দিকে যায়। আবার ঠিক শীতকালে এই বায়ুর প্রায় 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে। 180 ডিগ্রি দিক পরিবর্তন মানে ঠিক বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। যেমন উত্তর পূর্ব, শীতকালের উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের দিকে যায়, এবং সেই সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরের স্রোতও উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে যায়, ফলে এখানে দিক পরিবর্তন ঘটে। মৌসুমী বা জলবায়ুযুক্ত অঞ্চলে এই দিকের পরিবর্তন খুব ভালোভাবে দেখা যায় ভারত মহাসাগরে। এই হচ্ছে মোটামুটি সমুদ্র স্রোতের কারণ হচ্ছে। এবার আমরা এর পরবর্তী অংশে দেখব যে বিভিন্ন মহাসাগরের প্রধান প্রধান সমুদ্র স্রোতগুলি কি কি।